ওকে, সো আজকে ক্লাস শুরু করার আগে আমি একটা নোটিশ জানাইতে চাই আর কি। সেটা হচ্ছে আহ, আপনাদের ফাইনাল এক্সাম, ঠিক আছে? আপনারা যে বিষয়টা নিয়ে খুব চিন্তিত আছেন যে ফাইনাল এক্সাম কিভাবে হবে, তো এই ফাইনাল এক্সাম বিষয়ে আমরা কিছু কথা বলবো আর কি, যে কিভাবে ফাইনাল এক্সামটা নিব এবং কিভাবে সেটা জাস্টিফাই করা হবে, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আর কি। সো এখনো কি কথা কেটে কেটে আসতেছে? কে লিখতেছে কথা কেটে কেটে আসছে? এখন এখন কি কথা কেটে কেটে আসতেছে এখনো? জাহিদ হাসান, আপনার ইটা বন্ধ করেন, শেয়ারিংটা বন্ধ করেন। ওকে, এখন কি অবস্থা? এখন কি শোনা যাচ্ছে ঠিক মতো? সবাই একটু রেসপন্স করেন যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, কারণ কথা ঠিক মতো শোনা না গেলে পরে সমস্যা হবে আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, যে কথা হচ্ছে আপনাদের ফাইনাল এক্সাম নিয়ে, যে ফাইনাল এক্সামটা আসলে কি হবে বা ইভালুয়েশন প্রসেসটা আসলে কি হবে। আপনাদের ডিরেক্ট মানে কোনো ফাইনাল এক্সাম হবে না আর কি। যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করা হবে, প্রতিটা স্টুডেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট। সো আমি সেম কাজটাই করবো আর কি। আবার বলতেছি, প্রতিটা স্টুডেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট থাকবে এবং সেই অ্যাসাইনমেন্ট গুলা আপনারা কমপ্লিট করবেন, কমপ্লিট করে আমার কাছে পাঠাবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ঠিক আছে? দেন তারপর ওই অ্যাসাইনমেন্টের উপর বেস করে হচ্ছে আপনার ফাইনাল এক্সামটা মার্কিং করা হবে আর কি। সো অ্যাসাইনমেন্ট গুলা কেমন হবে? অ্যাসাইনমেন্ট গুলা জাভার জন্য যে অ্যাসাইনমেন্ট গুলা থাকবে সেগুলো হচ্ছে থিওরিটিক্যাল প্লাস প্রোগ্রাম, সবকিছু মিলেই অ্যাসাইনমেন্টটা থাকবে আর কি, ঠিক আছে? তো সবকিছু মিলেই যেহেতু অ্যাসাইনমেন্ট গুলা থাকবে, আর এইখানে আসলে ওরকম কিছু নাই। কিভাবে সাবমিট করবেন সেটা টোটালি আপনার উপরে। আপনি ওয়ার্ডে টাইপ করে সেটাকে পিডিএফ কনভার্ট করেও আমাকে পাঠাইতে পারেন, অথবা আপনি যে কোনো খাতার মধ্যে করে বা A4 পেজের মধ্যে আপনার প্রবলেমগুলো সলভ করে যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো লেখার পর সেটা ছবি তুলে আমাকে পিডিএফ করে পাঠাইতে পারেন। যে কোনো ওয়েতে আমাকে পাঠাইতে হবে আর কি। টাইম কবের মধ্যে? টাইম হচ্ছে নেক্সট মান্থের 12 তারিখের মধ্যে, দ্যাট ইজ জুনের 12 তারিখের মধ্যে যে অ্যাসাইনমেন্ট গুলা দিব আমি, সেই অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট করতে হবে। আর কোশ্চেন হচ্ছে আমি কতগুলো অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টের সংখ্যা থাকবে হচ্ছে 2টা, ঠিক আছে? 2টা অ্যাসাইনমেন্ট দিব আমি, এবং 2টা অ্যাসাইনমেন্টে থাকবে হচ্ছে আপনার ফাইনালের যে টপিকটা থাকবে সেই টপিক রিলেটেড। দ্যাট মিনস আপনাদের 31 তারিখ পর্যন্ত, দ্যাট মিনস এই মাসের 31 তারিখ পর্যন্ত হচ্ছে আমি ক্লাস নেব।
এরপর আমি আর কোনো ক্লাস নিব না। এরপর হচ্ছে আপনাদের পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে আমি সবকিছু দিয়ে দেবো। সো এই মাসে 31 তারিখের মধ্যে যে যতটুকু কভার করা হবে ফাইনালের সিলেবাস ততটুকু থাকবে, এবং এই ফাইনালের সিলেবাস থেকেই হচ্ছে আমি আপনাদেরকে 2টা অ্যাসাইনমেন্ট করতে দিব, প্রতিটা স্টুডেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন। ঠিক আছে, আপনারা কি করবেন, সেই কোশ্চেনগুলো অ্যান্সার করবেন, অ্যান্সার করে আমাকে গুগল ক্লাসরুমে আপলোড করে পাঠিয়ে দিবেন, এবং সেটা 12 তারিখের মধ্যে। এখন কেউ যদি সাবমিট করতে না পারেন তখন কি হবে, তার জন্য কি হবে? ঠিক আছে, তো তার জন্য খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে যে যদি কেউ 12 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট না করতে পারেন, যেটাকে আসলে ফাইনাল এক্সাম ধরা হচ্ছে অ্যাসাইনমেন্টটাকে, তার মানে আপনি যদি ফাইনাল এক্সাম না দেন, নর্মালি কি হয়, আপনি ফেলড হন। কিন্তু এখন বিষয়টা কি হবে, আপনি যদি ফাইনাল এক্সাম না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আই দেওয়া হবে আর কি, দ্যাট ইজ ইনকমপ্লিট। এবং পরবর্তীতে ভার্সিটি যখন নর্মাল হবে, লাইক আমরা যখন ফিজিক্যালি ইউনিভার্সিটিতে আসতে পারবো, ক্লাস করতে পারবো, এক্সাম নিতে পারবো, সেই সময়ে আপনি এই সেমিস্টারের যে ইনকমপ্লিট কোর্সগুলো থাকবে সেগুলো তখন ফিজিক্যাল পরীক্ষা দিবেন। মানে তখন আবার কোশ্চেন করা হবে, ওই কোশ্চেনের মধ্যে আপনাকে ভার্সিটি খাতা দিবে, সেই খাতার মধ্যে আপনাকে তখন পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ইভালুয়েশন প্রসেস। আপনাদের সেমিস্টার নেক্সট মান্থের 12 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, দ্যাট ইজ এই সেমিস্টারটা। এবং আপনাদের ক্লাস হবে হচ্ছে 31 তারিখ পর্যন্ত, দ্যাট মিনস আমি আপনাদের ক্লাস 31 তারিখ পর্যন্ত নেব আর কি। এবং মাঝখানে কয়েকদিন আপনাদের ঈদের জন্য বন্ধ থাকবে, সেটা হচ্ছে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত হচ্ছে আপনাদের ঈদের ছুটি থাকবে, কিন্তু এছাড়া বাকি সময়গুলোতে আমাদের ক্লাসগুলা অ্যাজ ইউজুয়াল হইতে থাকবে। আর আপনাদের আর কি আছে, হ্যাঁ আপনাদের একটা জিনিস হচ্ছে আমি করছি, সেটা হচ্ছে যে একটা ক্লাস টেস্ট নিছি, মানে একটা এমসিকিউ টেস্ট নিছি আর কি। আর একটা এমসিকিউ টেস্ট আমি নিব, সেটা হচ্ছে 1 তারিখের পরে, যেহেতু তখন আমাদের কোনো ক্লাস থাকবে না, শুধু অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, সো আপনাদের কাছে হিউজ টাইম থাকবে। আমি তখন হচ্ছে একটা সময় আপনাদের একটা এমসিকিউ টেস্ট নিয়ে নিব, অনলাইন টেস্ট। ঠিক আছে, স্যার আমাদের অনলাইন টেস্টটা না নিয়ে স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা নিলে ভালো হয় স্যার। অনলাইন টেস্ট আমাকে নিতে হবে, কারণ অনলাইন টেস্ট হচ্ছে আপনাদের ইয়ের জন্য, অ্যাসেসমেন্টের যে 25 মার্কস সেটার জন্য, আর জি স্যার। অ্যাসাইনমেন্ট যে থাকবে সেটা হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামের জন্য। স্যার আমরা তো মানে এমনি মানে এখন যে সিচুয়েশনের মধ্যে আছি, মানে অনেকেই গ্রামে আছি বা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছি, আপনি যদি একটু কনসিডার করতেন ওইটা অনলাইন টেস্টটা না নিয়ে যদি স্যার আমরাও যদি ওইটা যদি অ্যাসাইনমেন্ট দিতাম তাহলে আমাদের একটু সুবিধা হতো স্যার। আমাদের হাতে স্যার ওরকম রিসোর্স নাই স্যার, মানে একদম আটকা পড়ছে, একমাত্র মোবাইল ছাড়া স্যার কিছুই নাই যে না না, আপনার ক্লাস টেস্টটাকে শুনেন, ক্লাস টেস্টটা হচ্ছে এমসিকিউ। এখন এমসিকিউ দেওয়ার জন্য তো আপনার খাতা কলম লাগবে না, তাই না? সেটা ঠিক আছে স্যার, বাট আমার তো প্রিপারেশন নিতে হবে স্যার, আমার পর্যাপ্ত পরিমাণ তো স্যার প্রিপারেশনের এখন যে রিসোর্সটা হ্যাঁ, সেটা আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণ নাই স্যার। যেমন তাহলে আমি আপনি স্যার জাভা হ্যাঁ না না, এখন এখন যদি আমি আপনাকে অ্যাসাইনমেন্ট দেই তাহলে আপনি অ্যাসাইনমেন্ট করবেন কিভাবে? স্যার অ্যাসাইনমেন্টটা তো স্যার এইটাই আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হয়তো কোনো না কোনো ভাবে স্যার বন্ধুদের মাধ্যমে হইলো বা আমি যদি মোবাইল বা কোনো কিছু হইলেও তো স্যার আমার এটা কভার আপ করতে হবে স্যার। না, সেটাই হচ্ছে কথা আর কি, যে আপনি যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় তাহলে আপনাকে তো হচ্ছে রিসোর্স গুলো দেখতে হবে, আমি যা যা পড়াইছি সেগুলো তো আপনাকে পড়তে হবে। জি এটা স্যার, ছাড়া মানে তো আপনি সেই submit করতে পারবেন না। সেইটাই এখন মানে আমাদের জন্য এখন খুব মানে মানে কষ্টজনক হয়ে যায় যদি আপনি একটু জাস্ট মানে দেখেন স্যার। যেমন আমার বড় আম্মা মারা গেছে স্যার গত 3 দিন আগে স্যার, আমি গ্রামে অবস্থান করতেছি স্যার, এখন মানে এইখানের অবস্থা স্যার, আমি গ্রামের ঘরের বাইরে এসে স্যার আমি আপনার সাথে মানে লাইক কথা বলতেছি, মানে আচ্ছা, অবস্থার সিচুয়েশনটা মানে এরকম না, মানে লাইক। আপনার সিচুয়েশনটা ডিফারেন্ট, সেটা আমি বুঝতে পারতেছি আর কি। জি স্যার। ঘরে মানুষ থাকবে, মানে একটা সিচুয়েশনে আছেন অ্যাকচুয়ালি, আমি বুঝতে পারতেছি। আহ, কিন্তু সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে যে আপনি আসলে কি করতে যাচ্ছেন, কি করবেন আর কি। স্যার যেহেতু আপনার আমি তো দুইটা অপশনই আছে, আপনি চাইলে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন, সাবমিট করে হচ্ছে আপনি একটা গ্রেড নিয়ে পরের সেমিস্টারে যেতে পারেন, অথবা জি আপনি সেটা ইনকমপ্লিট রেখে দিতে পারেন। ঠিক আছে, তো জি দুটো অপশনই আপনার হাতে আছে। তো ইনকমপ্লিট রাখতে যে বিষয়টা খারাপ হবে তা কিন্তু না।
ইনকমপ্লিট রাখলে সেটা হচ্ছে পরবর্তীতে আপনি যখন ভার্সিটি খুলবে তখন আবার আমি কোশ্চেন করে দিব, সেই কোশ্চেন আপনি পরীক্ষা দিবেন আর কি। লাইক স্যার যদি মানে আমাদের ওই যে অনলাইন কুইজটা যদি স্যার মানে ওইটাও যদি অ্যাসাইনমেন্টে কনভার্ট হয়ে যেত তাহলে মানে খুব ভালো হতো। তারপরেও স্যার আপনি এখন মানে যেটা করবেন আর কি। 3টা অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবেন? 1 স্যার তারিখ থেকে 12 তারিখ হচ্ছে টাইম। আপনারা চিন্তা করেন, আপনারা চিন্তা করে আমাকে বলেন আর কি। স্যার মানে লাইক 10টা এমসিকিউ, না না, মোবাইলে 10টা এমসিকিউ পরীক্ষা দিবেন 10-12 মিনিটের জন্য, নাকি অ্যাসাইনমেন্ট করবেন? স্যার 3টা অ্যাসাইনমেন্ট হলে স্যার ভালো হবে স্যার, কারণ হচ্ছে স্যার আপনি তো স্যার আপনার আমাদের জন্য সিট ভালো হবে। মানে না না, স্যার আপনার জন্য ভালো হবে, বাকিদের জন্য কি হবে সেটা তো সবার বলতে হবে আর কি। স্যার মনে হয় স্যার সবাই অবশ্যই ভালো হবে স্যার, মানে লাইক আমাদের এখন তো বর্তমান সিচুয়েশনটা অনেক খারাপ স্যার, আপনি তো জানেন স্যার। আর সবারই কম বেশি স্যার একটু প্রবলেম আছে। এখন আমরা যদি স্যার আপনি যদি একটু অ্যাসাইনমেন্ট গুলো যদি মানে আমাদের যদি একটু মানে আয়ত্তের মধ্যে হয়, এখন তো স্যার আমরা রিসোর্স বা সব যদি কম। অ্যাসাইনমেন্ট গুলো তো হচ্ছে আপনার ইয়ের মধ্যে থাকবে, আহ, কি জানি বলে ওইটাকে, আমি যা পড়াইছি সেটার মধ্যে থাকবে আর কি। জি স্যার, মানে এখন আমরা তো স্যার অ্যাসাইনমেন্ট করবোই, তারপর স্যার আপনার একটা মানে হেল্প তো স্যার আমাদের লাগবে স্যার, আমরা যদি আটকে যাই আর কি স্যার, আপনি যদি আমাদের পাশে থাকেন স্যার আমরা কভার আপ করতে পারবো না, স্যার। আপনার পরীক্ষার সময় যেটা দিব আমি, মানে ফাইনাল পরীক্ষার জন্য যে অ্যাসাইনমেন্টটা দিব সেটা টোটালি জি ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট। প্রতিটা স্টুডেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট, এবং সেটার জন্য আপনি কোশ্চেন, আমি আপনাকে কোনো ধরনের কোনো ক্লু বা কিছু দিব না আর কি। সেক্ষেত্রে আপনার নিজের মাথা থেকে বের করতে হবে। ক্লাস টেস্টের জন্য যে অ্যাসাইনমেন্টটা যাচ্ছেন সেখানে আমি আপনাকে চাইলে হেল্প করতে পারি, ডাজন্ট ম্যাটার, জি কারণ স্যার। এই question সবার জন্য সেম থাকবে। ঠিক আছে, চাইলে আপনারা একসাথে বসেও সেটা পরীক্ষা দিতে পারেন, সেটা জি কোনো ব্যাপার না। ঠিক আছে, কিন্তু ফাইনাল পরীক্ষা যেটা থাকবে, যাকে ফাইনাল পরীক্ষার জন্য যে অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট ওয়েতে থাকবে আর কি। জি স্যার। ঠিক আছে, এবং 2টা অ্যাসাইনমেন্ট থাকবে, 2টা অ্যাসাইনমেন্টই আপনাকে 12 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। আহ, তো আপনি স্যার যে কয়টা অ্যাসাইনমেন্ট যে মানে কয়টা অ্যাসাইনমেন্ট গুলো যদি একটু মানে আমাদের জন্য যদি মানে অ্যাসাইনমেন্ট গুলো আপনার থিওরি এবং প্রোগ্রাম দুইটা মিলে থাকবে আর কি। আপনার থিওরি থাকতে পারে হচ্ছে কিছু মার্কের, এবং সাথে প্রোগ্রাম, মানে মেন কথা হচ্ছে আমরা ফাইনাল এক্সাম কিভাবে নিতাম। ফাইনাল এক্সাম কিভাবে নিতাম, আপনি যখন ফাইনালে পরীক্ষায় বসতেন, যাবার জন্য যখন পরীক্ষায় বসতেন তখন কিভাবে বসতেন? আপনার খাতা থাকতো, আপনি কোশ্চেন থাকতো, আপনি অ্যান্সার করতেন। ঠিক আছে, ঠিক একই জিনিস এখন খাতা নাই, আপনার হাতে খাতা আছে বা আপনার কাছে A4 পেজ আছে, সেটা হচ্ছে আপনার খাতা। কোশ্চেন আমি আপনাকে প্রোভাইড করব, আপনি ওই কোশ্চেনে খাতার মধ্যে অ্যান্সার করবেন। আপনার কাছে এভেলেবল রিসোর্স থাকবে, আপনার কাছে গুগল থাকবে, আপনার কাছে বই থাকবে, সবকিছু দেখে হচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট গুলো করবেন আর কি। ঠিক আছে। জি স্যার, কিন্তু বই তো নাই স্যার কাছে, ল্যাপটপটাও নাই স্যার। হ্যাঁ, সেটাই হচ্ছে সমস্যা আর কি। কারণ কোনো কিছু না থাকলে তার কিছু করার নাই সেক্ষেত্রে। স্যার তারপরেও স্যার আমরা তো ট্রাই করে যাব যে মোবাইলে এখন তো মানে মোবাইলের রিসোর্স তো আর কি স্যার বের তো করাই যাবে, চেষ্টা তো করা যাবে। হ্যাঁ, সেটাই আর কি, মানে অ্যাসাইনমেন্ট দেওয়ার পর হচ্ছে আপনাদের যা যা রিসোর্স আমি এই পর্যন্ত প্রোভাইড করছি সবগুলা দেখে তারপর হচ্ছে আপনাকে আগায় জি যেতে হবে। ঠিক জি আছে, তখন সেক্ষেত্রে আর আমরা কোনো কিছু আগে থামে থাকতে পারবো না। জি। এই হচ্ছে। তো আপনাদের 10 মার্কের একটা এমসিকিউ ছিল, সেটা কাউন্ট থাকলো, আর একটা হচ্ছে 15 মার্কসের আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ওই জি 15 মার্কসের অ্যাসাইনমেন্টটা থাকবে হচ্ছে, তাহলে এই হচ্ছে 25 অ্যাসেসমেন্ট। আর হচ্ছে বাকি যে 2টা অ্যাসাইনমেন্ট থাকবে, একটা 20 মার্ক আর একটা 20 মার্ক, সেই 40 মার্ক হচ্ছে আপনাদের ফাইনালের জন্য আর কি। এবং সেটা জি অবশ্যই 12 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। আর অ্যাসাইনমেন্ট যেটা থাকবে হচ্ছে 15 মার্কসের, সেটার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকবে, ওইটা ওই টাইমের আগে সাবমিট করতে হবে আর কি। ঠিক আছে, মানে সবকিছু টাইমের মধ্যে থাকবে আর কি, এবং সবকিছু আপনি 1 থেকে 12 তারিখের মধ্যেই করতে হবে আর কি সবকিছু। ওকে, কারণ 31 তারিখ পর্যন্ত আমি ক্লাস নেবো, এবং 31 তারিখ পর্যন্ত যতটুক সম্ভব আমি শেষ করে দিব আর কি, মানে যতটুকু সম্ভব শেষ হবে সেটা হচ্ছে আমাদের ফাইনালে সিলেবাস হিসেবে থাকবে। ফাইনালে ডে 1 থেকে শুরু করে হচ্ছে আমরা একদম 31 তারিখ পর্যন্ত যা যা পড়বো আর কি সেটুকু। জি আচ্ছা, স্যার। তো এখানে কি এমন স্যার কেউ মিড টার্ম পরীক্ষা দেয়নি? এমন কি কেউ আছে যে মিড টার্ম পরীক্ষা দেয়নি? আচ্ছা, যদি কেউ না থাকে, অনেকে থাকতে পারে আমরা মিড টার্ম পরীক্ষা দেয়নি আর কি। যারা মিড টার্ম পরীক্ষা দেয় নাই তাদের পরীক্ষাটা অনলাইনে হবে আর কি। ঠিক আছে, কারণ আপনার মিড টার্মের
পরীক্ষার মার্কস এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো ওই ওই মার্কসটা আমরা কিভাবে নিব সেটা হচ্ছে ফাইনাল এক্সামের মধ্যে, এইখানেই হচ্ছে আমরা অনলাইনে এক্সামটা নিব যারা মিড টার্ম পরীক্ষা দিতে পারি নাই। এছাড়া আমাদের হাতে আর কিছু করার নাই এখন, ঠিক আছে, কারণ আমরা আপনার পরীক্ষাটা ফিজিক্যালি নিতে পারতেছি না। কিন্তু পরীক্ষাটা কিভাবে হবে সেটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসাইনমেন্টের মতো আর কি। আমি কোশ্চেন দিয়ে দিব, আপনি আপনার খাতায় পরীক্ষা দিবেন, কিন্তু পার্থক্যটা একটা জায়গায়, সেটা হচ্ছে যে ওই যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সে পরীক্ষা হবে। সো আপনি পরীক্ষা যখন দিবেন আমি আপনার সাথে একটা ভিডিও কনফারেন্সে থাকবো আর কি, ঠিক আছে। সো দিস আর দ্য প্রসিডিউর। আপনি পরীক্ষা স্যার শেষ করবেন, ডান, তারপর হচ্ছে সেটা ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিবেন। হ্যাঁ বলুন। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের জন্য স্যার মানে লাইক যদি এমন হতো স্যার যে সময়টা স্যার 12 তারিখ পর্যন্তই, 3টে অ্যাসাইনমেন্টের জন্যই স্যার না আমরা 12 তারিখ। না না না, এটা হবে না, কারণ 3টা অ্যাসাইনমেন্ট 12 তারিখের মধ্যে এটা কখনোই হবে না, কারণ 12 তারিখ পর্যন্ত আপনি সময় পাবেন হচ্ছে ফাইনালের জন্য আর কি, 1 থেকে 12 জি এটা সময় জি পাবেন। আর আচ্ছা অ্যাসাইনমেন্টের যেটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট, সেটার জন্য হচ্ছে আপনি হয়তো বা 3 থেকে 4 দিন সময় পাবেন আর কি, জি ঠিক আছে। জি স্যার, মানে তারপরেও স্যার যদি মানে একটু বাড়ানো যায় স্যার, আপনি একটু দেখবেন স্যার, একটু ভেবে না দেখবেন ওইটা স্যার। বাড়ানো যাবেই না, আমি আগেই বলে দিচ্ছি ওইটা বাড়ানো যাবেই না। তো ওইটা নিয়ে রিকোয়েস্ট করে লাভ নেই। স্যার তাহলে আমরা 1 থেকে 16 তারিখ পর্যন্ত এক অ্যাসাইনমেন্টের জন্য থেকে টাইম বারো পাবো, আর এক থেকে থেকে বারো বারো হ্যাঁ। আর ওই 1 তারিখের পরে আপনি কুইজটা নেবেন, মানে ওই যে এমসিকিউর কুইজ। হ্যাঁ এমসি না, কুইজ না, ওইটা তো হচ্ছে আপনারা বললেন যে নিবেন, অ্যাসাইনমেন্ট করবেন। ও সো ওইটাও অ্যাসাইনমেন্ট হচ্ছে কুইজ। আমি একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি, সেটা হয়তোবা 2 থেকে 3 দিন সময় থাকবে আর কি অ্যাসাইনমেন্টটা সাবমিট করার জন্য। ও আচ্ছা ঠিক আছে স্যার। সো এই হচ্ছে আপনাদের টোটাল প্রসিডিউর, যে কি হবে না হবে বা কিভাবে হবে এই বিষয়গুলো আর কি, ঠিক আছে। ওকে, সো ব্যাক টু দা লেকচার, আমরা লেকচারে ব্যাক করবো এখন। আচ্ছা, লেকচারে যদি ব্যাক করি তো সেক্ষেত্রে আমাদের লাইন ক্লাস জাভা কোথায়, জাভা হচ্ছে 17। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ 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 বলেন। স্যার আমাদের বর্তমান পরিস্থিতির কারণে তো স্যার আমরা তো ঠিক মতো যে, যেমন আমি স্যার অলরেডি স্যার 3বার মানে কেটে গেছে আমার স্যার, আমরা দেখছি। ঠিক মতো তো মানে ক্লাস করতে পারছি না স্যার। এটার জন্য কি অ্যাটেন্ডেন্সের মার্কটা কি স্যার মানে কোনো না প্রবলেম হবে কিনা স্যার? না না না, জি এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। জি স্যার। ওকে, সো শেয়ারিংটা অন করি। ওকে, সো আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে লাস্ট 2 দিন যে টপিক ধরে কাজ করতেছি সেই টপিকের লাস্ট পার্ট হচ্ছে আজকে। সো কালেকশনের লাস্ট পার্টে আমরা চলে আসছি। আজকে হচ্ছে আমরা বেশ কিছু অ্যালগোরিদম নিয়ে কথা বলবো আর কি। ঠিক আছে, বেশ কিছু অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। এই অ্যালগোরিদম গুলো কি ধরনের অ্যালগোরিদম, এগুলো হচ্ছে বিল্ট ইন অ্যালগোরিদম। যেমন হচ্ছে কিছু বিল্ট ইন অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম গুলা আমাদের কালেকশন যে ফ্রেমওয়ার্কটা থাকে নিয়ে কথা বলতেছিলাম এই ফ্রেমওয়ার্কের মধ্যেই আছে। সো আমাকে বেশ কিছু কাজ খুব সহজ করে দিছে আর কি
এখানে কাজ করার জন্য। তার মধ্যে কি কি অ্যালগোরিদম নিয়ে কথা বলবো সেই নামগুলো একটু লিখি। সো যে অ্যালগোরিদম গুলো নিয়ে কথা বলবো সেই অ্যালগোরিদম গুলোর মধ্যে একটা হচ্ছে সর্ট। সর্ট কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। শাফল কিভাবে করতে হয় সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। So, অনেকগুলো নাম্বার আছে, সেখান থেকে মিনিমাম নাম্বার কিভাবে বের করে সেটা দেখবো, ম্যাক্সিমাম নাম্বার কিভাবে বের করে সেটা দেখবো, এবং আরো কিছু এক্সট্রা ফিচার্স আছে, এই ফিচার গুলো হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আমরা ডিরেক্ট প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে গিয়ে হচ্ছে আমি জিনিসগুলোকে দেখাবো আর কি, যে কিভাবে এই কাজগুলো করা হয়। তো কালেকশন ফ্রেমওয়ার্কে যে অ্যালগোরিদম গুলা, এই অ্যালগোরিদম গুলা প্রতিটা অ্যালগোরিদম কালেকশনের মধ্যে থাকে না, সেটা যে স্পেশাল নামটা থাকে বা যে স্পেশাল জায়গাটা আছে সেই জায়গাটার নাম হচ্ছে কালেকশনস। ঠিক আছে, সো কালেকশনস হচ্ছে একটা স্ট্যাটিক ক্লাস, যে ক্লাস আসলে কি করে, কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে যে অ্যালগোরিদম গুলো আছে সেই অ্যালগোরিদম গুলাকে হোল্ড করে। তার মানে কালেকশন যে ফ্রেমওয়ার্কটা, এই কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে যে কালেকশনস ক্লাসটা থাকে, সেই কালেকশন ক্লাসটার মধ্যে আমরা যে অ্যালগোরিদম গুলো দেখতে পারি সেই অ্যালগোরিদম গুলাই হচ্ছে আমার কালেকশন ফ্রেমওয়ার্কের অ্যালগোরিদম। এবং এই ক্লাসের মধ্যে বেশ কিছু বিল্ট ইন অ্যালগোরিদম দেওয়া আছে বা বিল্ট ইন ফাংশন দেওয়া আছে, যে ফাংশন গুলা ব্যবহার করলে আমরা আসলে অনেক কাজ সহজে করতে পারি আর কি। ঠিক আছে, সো আমি এখন একটা ডিরেক্ট প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রাম থেকে হচ্ছে আমরা বিষয়গুলোকে একটু দেখি যে কিভাবে কাজগুলা করে আর কি। সো এটার জন্য হচ্ছে আমি ডিরেক্ট আমাদের ইন্টেলিজে প্রোগ্রামে চলে যাব, সেখান থেকে দেখবো যে কিভাবে কাজগুলো হচ্ছে। সো কালেকশন ইন জাভা, এটা আমাদের লাস্ট ক্লাসে ছিল, আমি এইখান থেকে শুরু করতেছি আর কি। ওকে, লাস্ট ক্লাস হচ্ছে আমরা দেখছিলাম যে প্রিমিটিভ টাইপ এবং কাস্টম টাইপ, এই দুইটা টাইপ নিয়ে কিভাবে হচ্ছে আমরা কালেকশন ফ্রেমওয়ার্ক বানাইতে পারি আর কি। ঠিক আছে, তাহলে এই দুইটা ফ্রেমওয়ার্ক আমরা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে কালেকশনের ডেটাগুলোকে বা কালেকশনের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলোকে কিভাবে কাজ করানো যায়। সো আজকে বেসিক্যালি কাজ করবো অ্যালগোরিদম নিয়ে। তো অ্যালগোরিদম নিয়ে কাজ করার জন্য আমরা কি করতেছি, আমাদের যে সোর্স ফাইল আছে সেখানে হচ্ছে আমি একটা প্যাকেজ রেডি করব। তো প্যাকেজ রেডি করি। তো অ্যালগো আন্ডারস্কোর কালেকশন, দ্যাট ইজ কালেকশন ফ্রেমওয়ার্কের যত অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম গুলো এখানে আছে। সো আমি এখান থেকে একটা ক্লাস রেডি করি, দিস ইজ মাই মেইন ক্লাস বা মেইন ফাংশন। ক্লাসের নাম দিলাম হচ্ছে কালেকশন অ্যালগোরিদম। এখানে একটা মেইন ফাংশন থাকবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, একটা মেইন ফাংশন আমি ডিক্লেয়ার করলাম। এবং এখানে বেশ কিছু ডেটা আমি নেই। ঠিক আছে, বেশ কিছু ডেটা আর কি। ফর এক্সাম্পল আমি একটা কালেকশন রেডি করি আর কি, যে কালেকশনটা হচ্ছে অ্যারে লিস্ট। তো অ্যারে লিস্টের যে টাইপটা, সেই টাইপটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ, এবং এইখানে থাকবে হচ্ছে একটা অবজেক্টের নাম লিস্ট অফ ইন্টিজার ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট। আমি অ্যারে লিস্টটা ডিফাইন করলাম। এখন অ্যারে লিস্ট ডিফাইন করার পর আমি এখানে বেশ কিছু ডেটা ইনসার্ট করি। তো ডেটা আমরা ইনসার্ট করবো কিভাবে, ইউজিং র্যান্ডম ফাংশন। একটা করে ডেটা অ্যাড করবো না, আমরা একটা লুপ চালাবো, লুপ চালাই ডেটা অ্যাড করবো। কতগুলো ডেটা অ্যাড করবো, ফর এক্সাম্পল আমি 10টা ডেটা অ্যাড করতে চাই আর কি।
ইন্ডেক্স প্লাস প্লাস। এখন আমি কি করব, লিস্ট অফ ইন্টিজারের মধ্যে অ্যাড করব আর র্যান্ডম থেকে যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো, এবং সেটা রেঞ্জ হবে কত, 100 এর মধ্যে। তার মানে 1 থেকে 100 মধ্যে বা 0 থেকে 100 মধ্যে যে কোনো 10টা ভ্যালু নিয়ে আমি আমার লিস্ট অফ ইন্টিজার ডেটাটাকে ফিল আপ করলাম। তাহলে এখন আমি যদি ডেটাগুলোকে প্রিন্ট করতে চাই তাহলে আমি কিভাবে করব? ফর এক্সাম্পল আমি প্রিন্টের জন্য আলাদা একটা ফাংশন রেডি করি। So for integer index equals to 0, এবার হচ্ছে ইন্ডেক্স লেস দেন করব হচ্ছে যে ডেটাটা থাকবে সেটার যে সাইজটা হবে সেই সাইজ ধরে আসবে, ঠিক আছে? সো ইন্ডেক্স প্লাস প্লাস, এবং এখান থেকে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন করতেছি। কি প্রিন্ট লাইন করতেছি? ডেটা ডট গেট ব্র্যাকেটে হচ্ছে ইন্ডেক্স। সো কিভাবে করতেছি, এই যে গেট ফাংশন কি কাজ করে, অ্যাড ফাংশন কি কাজ করে, এগুলো কিন্তু অলরেডি আমরা কভার করে আসছি আগের 2টা লেকচারে আর কি। সো যারা আগে 2টা লেকচার দেখেন নাই তারা ওই 2টা লেকচার দেখবেন, তাহলে হচ্ছে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে এই যে অ্যারে লিস্টটা বানাইলাম সেই অ্যারে লিস্টের মধ্যে আমার কি কি জিনিস অবশ্যই জানা থাকা লাগবে, এবং প্রতি জিনিসের কাজ আমি ওইখানে খুব ভালো করে দেখা আসছি যে এই গেট ফাংশনের কাজটা কি, তারপর হচ্ছে সাইজ এই ফাংশনের কাজটা কি, ঠিক আছে? সামনে গেলে আরো কিছু ফাংশন দেখবো আর কি, সেই ফাংশনগুলোর কাজগুলো কি, এই জিনিসগুলো। তাহলে এখানে হচ্ছে আমি ডেটাগুলোকে প্রিন্ট করি, প্রিন্ট কালেকশন জাভা, এবং এখানে হচ্ছে আমি বলে দিচ্ছি যে কাকে প্রিন্ট করব, লিস্ট অফ ইন্টিজার যে এর লিস্টে আছে তাকে আমি প্রিন্ট করব। তাহলে এখন এটাকে যদি আমি রান করি, তাহলে আমি দেখতেছি আমার কাছে 10টা ডেটা চলে আসছে, 45, 66, 26, 85, 93, 45, 7, 28, 59, 19, এই 10টা ভ্যালু চলে আসছে। আবার যদি আমি রান করি তখন এবার দেখো ডিফারেন্ট 10টা ভ্যালু আসছে। এবার দেখেন ডিফারেন্ট 10টা ভ্যালু আসছে। কেন আসছে? কারণ এটা হচ্ছে র্যান্ডম ফাংশন, র্যান্ডমের মধ্যে আমার এক এক সময় এক একটা ভ্যালু আসবে। তো এখন আমি প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আমি এখন প্রিন্ট করব। সরি, প্রিন্ট আমি করেই ফেললাম। আমি ডেটাগুলোকে প্রথম যে অ্যালগরিদম সেটার মধ্যে নিয়ে আসি। ফার্স্ট অ্যালগো হচ্ছে সর্ট। আমি জিনিসটাকে এখন সর্ট করব। কিভাবে সর্ট করব সেটার জন্য আমি একটু আগে কি বলছি, আমি একটু আগে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে কালেকশন যে ফ্রেমওয়ার্কটা আছে তার যে অ্যালগরিদম গুলা, এই অ্যালগরিদম গুলো কোথায় থাকে? অ্যালগরিদম থাকে হচ্ছে কালেকশনস। কালেকশনস নামে একটা ক্লাস আছে এই ক্লাসের ভিতরে, ঠিক আছে? তার মানে আমরা যে কাজটাই করব সেটা যাবে হচ্ছে কিসের মধ্যে? কালেকশনস এর মধ্যে। তাহলে এইখানে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে কালেকশনস, দেখেন একটা বিষয় আছে, কালেকশন তো হচ্ছে নর্মালি যে কালেকশন আর কি, কালেকশনস এটা হচ্ছে জাভা ইউটিলের একটা পার্ট। এই কালেকশনস এর মধ্যে আমার বিভিন্ন ধরনের ফাইল আছে। এই দেখেন সর্টিং, সর্ট বলে একটা ফাইল আছে, তারপরে হচ্ছে বাইনারি সার্চ বলে একটা ফাইল আছে, ঠিক আছে? তারপর হচ্ছে যাই একটু করে, এই যে দেখেন যে ম্যাক্স বলে একটা ফাংশন আছে, মিন বলে একটা ফাংশন আছে, তারপর হচ্ছে রিভার্স, লিস্টটাকে যদি আমি রিভার্স অর্ডারে প্রিন্ট করতে চাই তাহলে রিভার্স বলে একটা বিষয় আছে, রোটেট, রোটেট যদি করতে চাই, তারপরে হচ্ছে শাফল যদি করতে চাই, ঠিক আছে? তো প্রতিটা কাজ করার জন্য আমার এখানে বেশ কিছু বিল্ট ইন ফাংশন দেওয়া আছে। এই ফাংশনগুলোই হচ্ছে কি আমরা ব্যবহার করতে পারি আর কি। তারপর হচ্ছে দেখেন এখানে আমি যে কোনো সংখ্যাকে লিস্টে কনভার্ট করার জন্য আমাদের সিঙ্গেলটন লিস্ট বলে একটা বিল্ট ইন ক্লাস আছে, ঠিক আছে? এখানে টি মানে কি, যে কোনো টাইপের অবজেক্ট এখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে যাই, আমাদের কাজ হচ্ছে সর্ট করা। আমি এখানে সর্ট করব। কিভাবে সর্ট করব? সর্টের সময় বলে দিব লিস্ট অফ ইন্টিজার, এই ডেটাগুলোকে সে সর্ট করে দিবে। তাহলে সর্টের ডেটাগুলোকে যদি আমি প্রিন্ট করতে চাই, সো লিস্ট অফ ইন্টিজার এটার মধ্যে ডেটাগুলো আমার আছে। তাহলে এখন যদি আমি এটাকে প্রিন্ট করি,
তাহলে হচ্ছে বা আমরা দুইটা ভ্যালু দেখতে পারবো প্রিন্টিং এর জন্য। আচ্ছা, প্রিন্টটা আমি আসলে এইভাবে না করে কিভাবে করি? সো এবার দেখে আমরা ডেটাগুলো খুব ভালোভাবে দেখতে পারবো। তো দেখেন আমার এখানে কিছু, দিস ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু, যে ভ্যালুটা আমি প্রথমে প্রিন্ট করছি আর কি। আমার প্রথমে কি ছিল, 17 ছিল, 70 ছিল, 12 12 এরকম বেশ কিছু ভ্যালু ছিল। তো এখন যখন আমি সর্ট করলাম, সর্ট করার পর আমি কি ভ্যালু পাচ্ছি, সর্ট করার পরে ভ্যালু পাচ্ছি হলো এই ভ্যালুগুলো। তাহলে একটু খেয়াল করে দেখি যে একটা লাইন দ্বারা, লাইনটা কি, কালেকশনস ডট সর্ট, এই লাইনটার মধ্যে আমি আমার যে অ্যারে লিস্টটা আছে সেইটাকে যদি আমি পাঠাই দিই, তাহলে কি হচ্ছে, ডেটাগুলা সর্ট হয়ে যাচ্ছে আর কি। তাহলে আমাদের প্রথম যে অ্যালগোরিদমটা ছিল সেই অ্যালগোরিদমের কাজটা হচ্ছে আমরা এখানে দেখলাম। সেটা হচ্ছে সর্ট ফাংশন, এবং সর্ট ফাংশন কিভাবে কাজ করতেছে এবং সেটা লেখার জন্য আমাদের ওয়েটা কি, এবং এইখানে আমাকে বলে দিতে হবে হচ্ছে টি, কোন টাইপের ডেটা আমি সর্ট করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, দ্যাট মিনস এখানে টি বলতে আসলে বোঝায় হচ্ছে অ্যারে লিস্ট। সো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড এবং খুবই সহজ একটা জিনিস যে কিভাবে আমরা কাজগুলো করতে পারি। সো এই প্রিন্টিংটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি। কিভাবে সুন্দর করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা সিস্টেমের প্রিন্ট লাইনে বলে দিতে পারি যে আমি কাকে প্রিন্ট করতে যাচ্ছি, এক লাইন বসাই দিতে পারি আমরা। সো এখানে একটা হচ্ছে শো অল ডাটা, ঠিক আছে। আর এইখানে ট্যাগ লাইন বসাই দিতে পারি হচ্ছে আমি এইভাবে, শর্ট ডেটা, ঠিক আছে। তো প্রিন্ট, এখানে আমি বলে দিতে পারি জিনিসটা এভাবে বলে দিই, তাহলে আমরা বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে। তো এখানে হচ্ছে কি, শো অল ডেটা, শো অল ডেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি কি ডেটা ছিল আমার কাছে। আর সর্টিং ডেটার মধ্যে আমি দেখতেছি ডেটাগুলোকে সর্ট করার পর কিভাবে আমরা সংখ্যাগুলা দেখতেছি, ঠিক আছে। সো দিস ইজ দ্য ওয়ান ওয়ে যে আমরা কিভাবে ডেটাগুলোকে সর্ট করতে পারি। এখন আমরা এই সর্টিংটা আসলে কিভাবে হচ্ছে, ছোট থেকে বড়তে হচ্ছে। আমি যদি এখন বড় থেকে ছোট আকারে করি তখন কিভাবে করবো, তো সেটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে কি সর্ট উইথ সেন্ডিং অর্ডার, দ্যাট ইজ আমরা কি করব, বড় থেকে ছোট এই আকারে লেখা শুরু করবো। তাহলে বড় থেকে ছোট আকারে যদি লেখা শুরু করি, আমার এটা তো অলরেডি সর্টেড হয়ে আছে, তাহলে এইটাকে যদি আমি এখন রিভার্স করে দিই, এটাকে যদি আমি এখন রিভার্স করে দিই, তারপরে যদি হচ্ছে আমি এখন প্রিন্ট করি, ঠিক আছে, এটাকে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে তো আমার হয়ে গেল, কিছু করার দরকার নেই, এটাই হওয়া উচিত, রাইট। দেখেন সর্ট ডেটা এটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে যখন করতেছি তখন কি 1 7 7 12 এত এইভাবে আসছে। আর যখন আমি ডিসেন্ডিং করতেছি তখন কি করতেছি, এই সংখ্যাটাকে উল্টাই দিচ্ছি, রিভার্স করে দিচ্ছি আর কি। রিভার্স করে দিলেই আমার কি হচ্ছে, টোটাল এর মানে যে সর্টিংটা সেই সর্টিংটা ডিসেন্ডিং অর্ডারে হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। খুবই সহজ জিনিস, আমাকে কিছুই করা লাগতেছে না। তাহলে এখন যদি আমি একসাথে, আমি তো দুইটা কাজ আলাদা আলাদা করলাম এখানে, তাই না, এই দুইটা কাজ কি করলাম, আলাদা আলাদা করলাম, একবার সর্টিং করলাম, এরপর আবার রিভার্স করছি, দুইটা দুই লাইনে লিখছি, দুইটাকে যদি এক লাইনে করতে চাই এখন
বা আমি যদি আমার প্রোগ্রামটাকে শর্ট করতে চাই, ছোট করতে চাই, তখন আমি কি করব? সিম্পলি কালেকশনস ডট রিভার্স এর মধ্যে আমি সর্টিং করব। ঠিক আছে, তো সে আমাকে দিচ্ছে কি, ও সে তো ভয়েড। আচ্ছা, সর্ট থেকে এটা আসলে করা সম্ভব না, কারণ সর্ট হচ্ছে ভয়েড। আমি মনে করছিলাম সেটা হয়তো বা কোনো একটা ডেটা প্রোভাইড করে আর কি। না, এটা সম্ভব না। তো যা ছিল সেটাকে আমি আমি রিভার্স করি আমার প্রোগ্রামটাকে। তো এটা যা ছিল দিস আর দ্য ওয়ে, কারণ সর্ট হচ্ছে একটা ভয়েড ফাংশন। সে কিছু রিটার্ন করবে, সে যদি রিটার্ন করতো তাহলে আমি একটা প্যারামিটার আরেকটা অ্যাড করে দিতে পারতাম। যেহেতু সর্ট হচ্ছে রিটার্ন করে হচ্ছে ভয়েড, কিভাবে ভয়েড রিটার্ন করে সেটা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে ভয়েড সর্ট, সে এখান থেকে কোনো কিছু রিটার্ন করবে না। তার মানে এই ফাংশন আমাকে আলাদা লিখতে হবে, পরবর্তীতে হচ্ছে বাকি কাজগুলো আমাকে আলাদা করতে হবে। এই গেল হচ্ছে আমাদের একটা সর্টিং এর অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার আমরা কিভাবে কাজ করতে পারি। এবার যাই হচ্ছে পরবর্তী অপশনে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যালগো গেল, সেকেন্ড অ্যালগোরিদমে যাই, সেটা হচ্ছে মিন অ্যান্ড ম্যাক্স। ঠিক আছে, মিন ম্যাক্স সংখ্যা কিভাবে আমি বের করবো? আমার একটা সংখ্যা আছে, সেখান থেকে কিভাবে মিনিমাম এবং ম্যাক্সিমাম সংখ্যা বের করতে পারি। সো এখানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের যে কালেকশনস আছে সেই কালেকশনের মধ্যে আমরা যখন মিনিমাম কথাটা লিখবো এবং সেটা দেখেন কি রিটার্ন করতেছে, সেটা রিটার্ন করতেছে হচ্ছে মিনিমাম কি রিটার্ন করে, মিনিমাম রিটার্ন করে হচ্ছে একটা টি। টি মানে হচ্ছে একটা টাইপের ভ্যালু। এটা ইন্টিজার ভ্যালু হইতে পারে, এটা ডাবল ভ্যালু হইতে পারে, বা যে ধরনের ভ্যালু আমি বা যে ধরনের অ্যারে লিস্ট আমি বানাচ্ছি সেই ধরনের ভ্যালু আমাকে সে প্রোভাইড করে। তার মানে আমি এখান থেকে যে মিনিমাম ফাংশনটা লিখবো সেখানে হচ্ছে লিস্ট অফ ইন্টিজার পাঠাই দিব আর কি। তাহলে এই লিস্ট অফ ইন্টিজার আমাকে রিটার্ন করবে, সে আমাকে একটা রেজাল্ট রিটার্ন করবে আর কি, একটা ইন্টিজার ভ্যালু। দেখেন আইএনটি মিনিমাম নামে একটা ভ্যালু রিটার্ন করবে। আবার ঠিক একইভাবে কালেকশনস ডট ম্যাক্স যদি আমি প্রোভাইড করি, তাহলে এখান থেকে আমি একটা লিস্ট অফ ইন্টিজার যদি বলে দেই, তাহলে এখান থেকে হচ্ছে আমি একটা ম্যাক্স ভ্যালু পাবো। ঠিক আছে, একটা ইন্টিজার ভেরিয়েবল পাবো। পরবর্তীতে এই দুইটা সংখ্যাকে যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট মানে ট্যাগের মধ্যে বলে দিলাম হচ্ছে মিনিমাম ভ্যালু, এবং এইখানে আমি প্রিন্ট করব এত লিস্ট আছে, এর লিস্টের মধ্যে প্রিন্ট তো করা সম্ভব না। ওকে, সো আমি মেথড ওভাররাইডিং করলাম, সরি ওভারলোডিং করলাম। তো আমি এখন বলছি প্রিন্ট কালেকশন ভ্যালু মিনিমাম ভ্যালু, আমি এখানে বলে দিলাম দিস ইজ মাই মিনিমাম। এবার একইভাবে এখানে হচ্ছে আমি বলে দিচ্ছি যে প্রিন্ট কালেকশন ভ্যালু এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, আর দিস দ্য ম্যাক্সিমাম ম্যাক্স ভ্যালু। এই ম্যাক্স ভ্যালু যদি প্রোভাইড করি, দিস ইজ মাই ম্যাক্স ভ্যালু। তাহলে এখন আমরা তো অলরেডি সর্ট করে ফেলছি, সর্ট করার পরে তো মিন ম্যাক্স বের করাটা খুবই সহজ। সর্ট করলে মিন ম্যাক্স বের করাটা তো খুবই সহজ। প্রথম ইন্ডেক্সটা থাকে হচ্ছে সবচেয়ে ছোট, লাস্টের থাকে হলো সবচেয়ে বড়। তাহলে এই ফাংশনটা আমি এইখানে না করে জিনিসটা করি হচ্ছে সবার উপরে। ঠিক আছে, তার মানে তখন কি হচ্ছে, যদিও সেকেন্ড অ্যালগরিদম কিন্তু এটা সবার উপরে করলাম, কারণ হচ্ছে কি, কারণ আমার এই যে র্যান্ডম ভ্যালু, এই র্যান্ডম ভ্যালুর মধ্যে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম সেটা সে সবার আগে
ফাইন্ড আউট করবে। এরপরে হচ্ছে আমরা সেটাকে সর্টিং করে দেখব যে আসলে ঠিক হচ্ছে কিনা। ওকে, খুবই বাজে হচ্ছে। তো এবার যদি আমি যাই আমাদের ভ্যালুগুলোকে যদি আমরা একটু চেক করে দেখি, তাহলে এখানে দেখতেছি যে শো অল ডেটা, এটার মধ্যে যে ডেটাগুলো আমি র্যান্ডমলি পাইছি সেই র্যান্ডম ডেটা। মিন ভ্যালুর মধ্যে আমি কি এখানকার সবচেয়ে ছোট ভ্যালু কত 8, এটাকে পাইছি। আর ম্যাক্স ভ্যালু কি সবচেয়ে বড় ভ্যালু কোনটা সেটা পাইছি। এবং সেটা প্রুফ করার জন্য আমরা কি করলাম, ডেটাগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করলাম। সো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করলে মিনিমাম ভ্যালু হচ্ছে 8, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করার পরে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার 75। সো দিস আর মাই 8 এন্ড 75, যে কিভাবে সংখ্যাগুলোকে আমি দিলাম। ঠিক আছে, এখন সেকেন্ড অ্যালগরিদম আমি সেকেন্ড জায়গায় রাখতে চাই, প্রথম জায়গায় রাখতে চাই না, এটাকে সেকেন্ড জায়গায় থাকবে। সেকেন্ড জায়গা থেকে আমি আসলে মিন ম্যাক্স বের করবো, ডেটাগুলোকে সর্ট করার পরে ডেটাগুলোকে আবার আগের মতো অবস্থায় নিয়ে যাবো। এটা কিভাবে করে, দ্যাটস কল্ড আওয়ার থার্ড অ্যালগরিদম, দ্যাট ইজ নেম ইজ শাফল, বা ডেটাগুলোকে আবার শাফল করবো বা শাফলিং করবো। তাহলে এখন আমি যদি দেখি কালেকশনস ডট শাফল, এটাও ভয়েড রিটার্ন করে, তার মানে আমাকে যা কাজ করতে হবে সেটা হচ্ছে লিস্ট অফ ইন্টিজারের ভিতরেই শাফল করতে হবে, এবং পরবর্তীতে আমি নতুন করে আবার শাফল করব লিস্ট অফ ইন্টিজার। ওকে, তাহলে এখন যদি আমি ডেটাগুলোকে দেখি যে কি আসতেছে ডেটাগুলো, তাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে কাজ হবে। সো দেখেন, শো অল ডেটা, এটার মধ্যে প্রথমে হচ্ছে আমার আনসর্টেড ডেটাগুলো আছে, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ শাফল। ডেটাগুলোকে যখন সর্ট করতেছি তখন আমি কি পাচ্ছি, অ্যাসেন্ডিং অর্ডারে ডিসেন্ডিং অর্ডারে পাচ্ছি। শাফল যখন করতেছি তখন দেখেন এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার কিন্তু আর থাকতেছে না, তখন কি হয়ে যাচ্ছে, আবার নতুন করে শাফলিং হয়ে যাচ্ছে। এবং সেখান থেকে আমি আবার বের করলাম কোনটা হচ্ছে মিনিমাম, কোনটা হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে ডেটা শাফল করা মানে হচ্ছে কি, ডেটাগুলোকে বারবার অগোছালো করা, ইট ইজ আনসর্টেড করে ফেলা। ঠিক আছে, সো এই এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই মেথডগুলো বা এই বিল্ট ইন অ্যালগরিদমগুলো, এগুলা প্রত্যেকটাই। আমি তো এইখানে যে এরে লিস্টটা বানাইছি, এই এরে লিস্টটা আসলে কিভাবে বানাইছি সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, মানে বিল্ট ইন মানে ডেটা টাইপ দিয়ে যেগুলো বানাইছি আর কি। সেটা আমরা গত ক্লাসে যে কাস্টম বানাইছিলাম সেটা কিভাবে বানাইছিলাম সেটা কিন্তু এখানে আছে। এই যে দেখেন, গত ক্লাসে আমরা যখন কাস্টম বানাইছিলাম, এটি কি গত ক্লাসে, এই যে কাস্টম টাইপ যখন আমরা বানাইছিলাম তখন কিন্তু আমরা কি করছিলাম, এই যে দেখেন লিস্ট অফ স্টুডেন্ট বানাইছিলাম। এখন এই স্টুডেন্টের মধ্যে যে স্টুডেন্ট গুলো আছে এদের মধ্যেও এদেরকেও কিন্তু আমরা এরকম অ্যালগরিদমের মধ্যে সাজাইতে পারি, যেমন তাদেরকে আমরা সর্টিং করতে পারি, আমি তাদেরকে নাম ধরে সর্টিং করতে পারি, তাদের আইডি ধরে সর্টিং করতে পারি, তাদের ডিপার্টমেন্ট ধরে সর্টিং করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে তাদেরকে শাফল করতে পারি। স্টুডেন্টের একটা স্টুডেন্ট অনেকগুলা পরীক্ষা দিচ্ছে, সেখান থেকে আমি ম্যাক্সিমাম সংখ্যা বের করতে পারি, মিনিমাম সংখ্যা বের করতে পারি, কে হাইস্ট পাইছে কে লোয়েস্ট পাইছে, এটা সবই আমরা বের করতে পারি ইউজিং দিস ক্লাস। তাহলে এই জিনিস কালেকশনসটা কি, কালেকশন হচ্ছে একটা ক্লাস। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ক্লাস, সিম্পল ক্লাস। ঠিক আছে, যে ক্লাস এক্সটেন্ড করছিল অবজেক্টকে এবং পরবর্তীতে বাকি সব ধরনের কাজগুলো সে করে। এটা হচ্ছে কালেকশন, হচ্ছে একটা ক্লাস। এবং এটার মধ্যে যে দেখেন, এটা হচ্ছে কি বেসিক্যালি অ্যালগরিদম প্রোভাইড করে। ঠিক আছে, যে অ্যালগরিদম গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করা হয়। এই যে ক্লাসটা আমি বের করে রাখছি, এই ক্লাসটা কিন্তু জাভা নিজের লেখা, এটা কিন্তু আমাদের কারো লেখা না। ঠিক আছে, এই ক্লাসটা সময় পেলে আপনারা দেখে নিয়েন যে কি কি আছে এই ক্লাসের ভিতরে আরো। ওকে, সো সোফার যে জিনিসগুলো আমি দেখাইলাম, লাইক প্রথম দিন দেখাইছিলাম হচ্ছে যে কাস্টম লিস্ট বলতে কি বোঝায়, বা এই যে কালেকশন ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়, কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি আছে, কোন জিনিসগুলো আমাদের জানা লাগবে, কোন জিনিসগুলো আমরা না জানলেও চলবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। এবং ওই দিনই আমরা তৈরি করছিলাম হচ্ছে যে একটা এরে লিস্ট কিভাবে বানায়, যে এরে লিস্টটা হচ্ছে প্রিমিটিভ টাইপ এরে লিস্ট,
এই প্রিমিটিভ টাইপ এর লিস্টের মধ্যে আমরা বেশ কয়েকটা মেথড নিয়ে কথা বলছি, 5টা বা 6টা মেথড নিয়ে কথা বলছি। তার মধ্যে একটা হচ্ছে অ্যাড ফাংশন, অ্যাড মেথড, একটা হচ্ছে রিমুভ, একটা হচ্ছে ক্লিয়ার, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে গেট। এই 5টা মেথড নিয়ে কথা বলছি। সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা কথা বলছি হচ্ছে কাস্টম টাইপ নিয়ে, যে কাস্টম টাইপ কিভাবে বানায়। ঠিক আছে, কাস্টম টাইপের মধ্যে আমরা কি কি কাজ করতে পারি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আর কি। এবং আজকে দিস ইজ দ্য থার্ড ক্লাস অফ কালেকশন ফ্রেমওয়ার্ক। এই কালেকশন ফ্রেমওয়ার্কের 3 নাম্বার ক্লাসে এসে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে কি কি অ্যালগোরিদম আমরা ব্যবহার করতে পারি প্রিমিটিভ টাইপ এবং কাস্টম টাইপ সবগুলা জায়গায়। ঠিক আছে, এই সবগুলা জায়গায় আমরা আসলে কিভাবে এই কাজটা করতে পারি। তো এই জিনিসগুলা আপনারা অবশ্যই বাসায় দেখবেন। আপনাদের বইয়ে যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারটা অবশ্যই পড়বেন, যদি আপনাদের কাছে বই পড়ার রিসোর্সটা থাকে, মানে বইটা যদি থাকে আর কি। মোবাইলের মধ্যে বইটা নিয়ে অবশ্যই বইটা দেখবেন যে কি কি বলতেছে আর কি। ফেসবুকে স্ট্যাটাস যেভাবে পড়েন ওইভাবে হচ্ছে এই বইটাও দেখবেন আর কি। ঠিক আছে, যে কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে তারা কিভাবে এই জিনিসগুলোকে ডেসক্রাইব করছে। সো আমি যে ডেসক্রিপশন গুলো দিলাম সেটা তো আছেই, সেটা যদি না দেখতে পারেন বই ডেসক্রিপশনটা পড়েন, সেম কথাই থাকবে আর কি। ওকে, সো আমরা কালেকশন নিয়ে আর কোনো কথা বলবো না বা আর কোনো কাজ করবো না। আমরা নেক্সট এই উইকে যে আরেকটা ক্লাস আছে ওই ক্লাসে আমরা শুরু করব হচ্ছে স্ট্রিং অপারেশন। দিস দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক ইজ দ্য স্ট্রিং অপারেশন। এই স্ট্রিং অপারেশনে আমরা দেখব হচ্ছে যে স্ট্রিং রিলেটেড কিছু কাজ। ঠিক আছে, এই যে আমরা একটা স্ট্রিং ডিফাইন করি, ফর এক্সাম্পল এই স্ট্রিং এর মধ্যে ফর এক্সাম্পল আমরা যদি এখানে লিখি হচ্ছে স্ট্রিং এ, এই স্ট্রিং এর মধ্যে কি কি হইতে পারে, বা এই যে এ দ্বারা আমরা কি কি কাজ করতে পারি। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ডেসক্রিপশন, একটা বিশাল ডেসক্রিপশন দিব আর কি। এবং এটার জন্য হচ্ছে আমি আপনাদেরকে একটা ডকুমেন্টেশন দিব আর কি, যে ডকুমেন্টেশনটা আপনারা অবশ্যই পড়বেন আর কি, যে স্ট্রিং দ্বারা কি কি কাজ করা সম্ভব। ঠিক আছে, সো এই জিনিসগুলা নিজেরা দেখতে থাকেন। স্ট্রিং অপারেশন, এরপরে যাব হচ্ছে আমরা ফাইল অপারেশন। সো আবার বলতেছি, স্ট্রিং অপারেশন শেষ করার পর আমরা যাব হচ্ছে ফাইল অপারেশন। স্ট্রিং যদি না বুঝেন ফাইল অপারেশন কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, এবং স্ট্রিং অপারেশনের মধ্যেও আমাদের কালেকশনের কিছু জিনিস অবশ্যই দরকার পড়বে। ঠিক আছে, তখন আমাদের কালেকশনে হেল্প নিতে হবে আর কি। সো আমরা একদম প্রথম থেকে কি শুরু করছিলাম, এবার মিডের পরে মিডের পরে আমরা কি শুরু করছিলাম, মিডের পরে আমরা শুরু করছিলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে ইন্টারফেস, এটা দেখছি। অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস শেষ করার পরে আমরা দেখছি হচ্ছে এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা দেখছি। এক্সেপশন হ্যান্ডেল করার পর আমরা দেখলাম হচ্ছে কালেকশনের পরে আমরা দেখবো হচ্ছে স্ট্রিং অপারেশন, এরপরে যাব হচ্ছে আমরা ফাইল অপারেশন। হোপফুলি ফাইলের পর আমরা কোথাও যাইতে পারবো না, আমাদের টাইম শেষ হয়ে যাবে আর কি। যদি টাইম থাকতো আমি থ্রেড শুরু করতাম আর কি। ঠিক আছে, সো যাই হোক, আপনাদের ব্যাড লাক যে আপনারা থ্রেডটা দেখাতে পারলাম না আর কি, বা যদি সম্ভব হয় আমি দেখাবো, না সম্ভব হলে তো আর দেখানো সম্ভব না আর কি। সো এই হচ্ছে আপনাদের টোটাল সিলেবাস থাকবে আর কি। ঠিক আছে, সো যতটুকু পড়ালাম আজকে এই পর্যন্ত রাখেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা স্ট্রিং নিয়ে কথা বলবো আর কি। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আর যদি স্যার আমার একটা কথা ছিল। স্যার হ্যাঁ, আমাদের বলুন। মিডে আমরা কেউ ভালো মতো প্রোগ্রাম পারি নাই, এই জন্য আমাদের মিডটা সবার একটু খারাপ হয়েছে। যারা Okay. পারছি সবাই থিওরি দিয়ে করছে। এখন স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিবেন ওগুলাতে স্যার একটু কনসিডার করেন, মানে একটু দেখেন, বিশেষ করে স্যার প্রোগ্রামিংটা স্যার একটু ইজি দিয়েন, এরকম যে আমরা প্রোগ্রামিংটা পারি, আর থিওরি মোটামুটি সবাই পারবো। থিওরি পারবেন কেমনে? থিওরি বলেন থিওরি পারবেন? স্যার মোটামুটি পারবো বললাম আর কি। ওপেন বুক এক্সামে থিওরিও তো খুব কঠিন থাকে। হ্যাঁ থিওরিও কঠিন থাকে, তবে স্যার প্রোগ্রামিংটা বেশি না। প্রোগ্রামিং থিওরি দুইটা মিলেই থাকবে আর কি, যেহেতু জাভা কোর্স পরীক্ষা দিতে আসছেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তো কথা, তাই না? হ্যাঁ থিওরিটিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা যদি টাইটেল হইতো তাহলে তো একটা বিষয় ছিল আর কি। স্যার প্রোগ্রাম তো দিবেন, তবে স্যার একটু ইজি করার কথা বলতেছি। হ্যাঁ, প্রোগ্রামগুলো ইজি থাকবে আর কি, কঠিন কিছু না আর কি। আপনার ডেইলি লাইফের প্রোগ্রাম থাকবে, করোনা নিয়ে প্রোগ্রাম থাকবে আর কি, এটা শিওর থাকেন। আচ্ছা স্যার। ঠিক আছে?
তো করোনা রিলেটেড যত স্ট্যাটিস্টিক্স আছে সবগুলো একটু মাথায় রাখেন আর কি। এখন পর্যন্ত কতজন এফেক্টেড হইলো, কি হইলো, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখেন। এগুলা নিয়ে একটা প্রোগ্রাম দিয়ে দেবো আপনাদের, দেখেন। ওকে, স্যার বাসায় সারাদিন মামুনি আপু খবর দেখে তো তাই দেখি যে করোনা কি কয়জন আক্রান্ত হয়েছে। সেটাই সেটাই একটু দেখবেন আর কি, একটু মনে রাখার চেষ্টা করবেন আর কি যে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা স্যার। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন, মানে টপিক রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই? ওকে, আমি ভিডিও লেকচারটা রাতে আপ করে দিব, সময় পেলে সেই জিনিসটা অবশ্যই দেখে নেবেন আর কি। ঠিক আছে, সো আমি এখানে স্টপ করে দিচ্ছি, আমাদের টাইম শেষ।